নিজের দেশকে কি খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন তারেক রহমান? অর্থনৈতিক সংকটকালে আন্তর্জাতিক বাজার থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন তারেক রহমান, কিন্তু এই ঋণের পরিমাণ কত? সূত্র বলছে গত 2 মাসে বিএনপি সরকার প্রায় 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই খবরের শিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, এই বিপুল পরিমাণ ঋণের জেরে কিছুটা চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব বাংলাদেশের জনগণের উপরেও পড়তে পারে। তবে পরিস্থিতি এখনো সংকটজনক অবস্থায় পৌঁছয়নি বলে জানান তিনি। সরকারের নেওয়া ঋণ জনকল্যাণমূলক কাজেই ব্যয় করা হবে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর জাহিদুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি। তিনি আরও জানান, গত 29 এপ্রিল পর্যন্ত দেশে 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সব দেশেই পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এর বাইরে নয়। তবুও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশের বাজারেও রীতিমতোভাবে পড়ছে, তবে সরকার চেষ্টা করছে যাতে এর প্রভাব সাধারণ মানুষের উপর কম পড়ে। অর্থনৈতিক বিষয়ে ব্যাংক ঋণ নিয়ে তিনি প্রশ্নের জবাবে বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার তা পর্যবেক্ষণ করছে। জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে, তবে সরকার চেষ্টা করছে যেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর কম পড়ে। বিশেষ করে পরিবহন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জিনিসপত্রের মূল্য ও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে নগরের 8টি নির্দিষ্ট স্থানে নৈশ বাজার স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে একদিকে যেমন ফুটপাত দখলমুক্ত হবে, অন্যদিকে হকারদের জীবিকাও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে জ্বালানি পরিস্থিতি, অর্থনীতি, নগর ব্যবস্থাপনা এবং সংস্কৃতি সব ক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারি ঋণ যত বাড়ে বেসরকারি খাত ততই সংকটে পড়ে, কারণ বেসরকারি খাত মূলধনের বড় উৎসই হলো ব্যাংক সংস্থা। এর জন্য তারা ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন সরকারকে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের শুরু থেকেই প্রয়োজন ছিল খরচ কমানোর পথ বের করা, কিন্তু সেটা করা হয়নি। অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো শুরু করেছিল তার অনেকগুলি এ সরকার বাতিল করেছে, ফলে দাতা সংস্থাগুলো ঋণ দিতে চাইছে না। সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষতিকর অবস্থার দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের শেষে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এখন বাংলাদেশে। নতুন সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো শুল্ক কর আদায় বাড়ানো, কিন্তু বাস্তবতা বেশ ভিন্ন। অন্তর্বর্তী সরকারের আমলে রাজস্ব খাতের যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল তাও কার্যত ঝুলে গিয়েছে। এনবিআর বিলুপ্তি করার অধ্যাদেশটি জাতীয় সংসদে পাশের জন্য ওঠায়নি নতুন সরকার। বিশাল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নতুন সরকারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাজেটের মাধ্যমে সরকারের খরচের চাপ ক্রমশ বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরকারের আয় বাড়ানোর বিকল্প নেই, কিন্তু মধ্যপ্রাচ্য সংকট, তেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন সংকটের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য। আগামী দিনে কতখানি অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে বাংলাদেশকে, এটাই এখন প্রশ্ন। বাংলাদেশে মবের মুলুক। বাংলাদেশের শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আহত কয়েকজন সাংবাদিকও। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছি সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, একটি কুরুচিকরপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় প্রকাশ্য গোপন শিবিরের নেতাকর্মীদের তৈরি মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে জানা গিয়েছে। ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচনে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আব্দুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে একটি পাল্টা স্ট্যাটাসও দিয়েছিলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফেসবুকে নানা ধরনের হুমকি দিলে তিনি সন্ধ্যায় শাহবাগ নিরাপত্তা নিয়ে জিডি করতে যান। তার সঙ্গে অমর একুশে হওয়া ছাত্র সংসদের জিএস উবায়দুর রহমান, হাসিব সহ আরো 2জন যান। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে।
অভিযোগ, এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর হামলা করে ছাত্রদল। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মনজুর হোসেন মাহি, আগামী সময় লিটন ইসলাম, দেশ রূপান্তরের HM খালিদ হাসান সহ একাধিক সাংবাদিক। এক সাংবাদিকের চোখে মুখে গুরুতর আঘাত লাগে, পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিকদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে ঘিরে যে অশ্লীল ফটোকার্ড সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সলিমুল্লাহ মুসলিম হলে প্রচলিত প্রসিডিওর মেনে প্রাধ্যক্ষ বরাবর আবেদন করে, কিন্তু কে বা কারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেন শাহবাগে আসেন। ইচ্ছাকৃতভাবে তারা 3 থেকে 4 জন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর মাঝে আসার পর এমন পরিস্থিতি তৈরি হয়। যারা আহত হয়েছে তাদেরকে নিরাপদে আমরা পার করে দিয়েছি। একটি গণতান্ত্রিক সরকারের মাত্র 2 মাস হয়েছে। এখন এই নতুন সরকারের সূচনা লগ্নে ছাত্রদল এমন পরিস্থিতি তৈরি করবে তা কেউ বিশ্বাস করবে না। এই অস্থিতিশীলতার মূলে সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা রয়েছে। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। নাছির লেখেন, 23 এপ্রিল সন্ধ্যায় একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনার জন্য আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রশ্ন হচ্ছে, কেন প্রকাশ্যে এ ধরনের সংঘর্ষ হবে তা নিয়ে, আর কেনই বা দুপক্ষের হামলায় আক্রান্ত হতে হবে সাংবাদিকদের? শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে প্রায় 2 বছর। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর এসেছে বিএনপি সরকার, কিন্তু তারপরও হাসিনা সরকারের কেন পতন ঘটলো সেটা নিয়েই আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন একটি দাবি উঠেছে, সেটা হলো শেখ হাসিনা সরকারের পতনে ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা কেবল একটি অংশ। এর পিছনে দুটি দেশ ও বাংলাদেশের একটি বাহিনী কাজ করছে। ভারতে একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভয়ঙ্কর কিছু তথ্য। কি সেই তথ্য? চলুন আলোচনা করা যাক। যে দাবি করা হচ্ছে তার মধ্যে বলা হচ্ছে কোটা আন্দোলন একটি ক্ষুদ্র অংশ ছিল। এর মধ্যে পুরো প্রক্রিয়াতে ছাত্রদের যে যুক্ত করা হয়েছে তাতে নাগরিক সমাজ, ছাত্র, সুশীল সমাজ, সংগঠন অনেকগুলি স্তরে কাজ করেছে। যুক্তরাষ্ট্র এবং ভারত 2 দেশ মিলিয়ে মূলত শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করেছে বলে ভয়াবহ তথ্য উঠে এসেছে। আদতে এই তথ্য কতটা সত্যি সেটা নিয়ে নানা বিতর্ক রয়েছে। যেমন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত কেন আওয়ামী লীগের পতন ঘটাবে? এমনকি বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগে শেষ সফর ছিল চীন। চীনে গিয়ে নির্ধারিত কর্মসূচি শেষ করার আগেই ফিরে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে বলছেন সেটাই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা, কারণ সেটা ছিল আমেরিকার চাপ। চীনকে ঠেকানোর স্বার্থে আমেরিকার এই চাপ ভারত নাকি জেনেও নীরবতা পালন করেছে। ভারত যদি এতে কোনো প্রতিক্রিয়া দিত তাহলে হয়তো এই রিজিম চেঞ্জ আটকানো যেত, এমনটাই দাবি করা হচ্ছে। ভারতের এই নীরবতার মধ্যে একটি বড় বিষয় বিশ্লেষণ করা হচ্ছে, সেটি হলো যাতে গণভবনে কোনো রকম রক্তপাত না হয় তার জন্য ভারতে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এটা আসলে শেখ হাসিনাকে বন্দী করা। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তাৎপর্যপূর্ণভাবে 2023 সালে গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছেড়ে দেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তারা বলতে চাইছে সেই সময় থেকেই মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মূল পরিকল্পনা শুরু হয় 2021 সাল থেকে। 2024-এ 5ই আগস্ট এসে সেটা সফল হয়। ভারতকে যদি রাজি করাতে না পারত যুক্তরাষ্ট্র, তবে এই পরিকল্পনা তাদের সফল হতো না। এমনকি মার্কিন ডিপ স্টেটকে সরকারের অন্দর থেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে 4 জন: নাইমুল ইসলাম খান, সালমান এফ রহমান, আনিসুল হক, আরাফাত রহমান। তাদেরকে খুব কৌশলে সরকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা খুব সহজে সেখানকার সমস্ত খবর মার্কিন ডিপ স্টেটকে দিতে পারে। তখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল -2 করার, অর্থাৎ শুধুমাত্র শেখ হাসিনা নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও টার্গেট ছিলেন। এমনকি মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসে নিজেদের স্বার্থ
উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। যেমন যে বাণিজ্য চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যে চুক্তিতে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে না জানিয়ে কোনোভাবে অন্য দেশ থেকে পণ্য কিনতে পারবে না। কিন্তু সবের মধ্যে ভারতকে জড়িয়ে বলা হচ্ছে ভারত সব জানতো কিন্তু চুপ ছিল। ভারতের নিরাপত্তায় নাকি শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভারতের নিরাপত্তাকেই দায়ী করা হচ্ছে, কিন্তু এই বিশ্লেষণ বোধহয় শেখ হাসিনাও মানবেন না। কারণ কয়েক দশক থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন। ফলে সব মিলিয়ে এই তত্ত্ব কতটা ঠিক তা নিয়ে বিশ্লেষণ চলবেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আমেরিকার পায়ে পড়ে নিজের বিপদ নিজেই বাড়িয়েছে বাংলাদেশ। ট্রাম্প সরকারের শত্রু ইরান এখন প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশের ওপর। হরমুজ প্রণালী পার না করতে পেরে ফিরে গিয়েছে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। এই পরিস্থিতিতে ইসলামিক বিপ্লবী গার্ড করের অনুমতি পাওয়ায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না। একদিকে ইরানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস মিললেও বাস্তবে অনুমতি না পাওয়ায় তৈরি হয়েছে জটিলতা ও প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কে এক বৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য সহায়তা করতে অনুরোধ জানান। এতে বোঝা যায় বিষয়টি এখন কূটনৈতিক পর্যায়ে সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে। এদিকে শুধু বাংলাদেশের জাহাজই নয়, ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজও ইরানের অনুমতি না পাওয়ায় সৌদি আরবের জুমাইমাহ টার্মিনাল থেকে, যেখানে আরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসতে পারেনি। ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এপ্রিলের শুরুতে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পারাপারের ক্ষেত্রে বাংলাদেশি জাহাজকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তারও আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু বাস্তবে সেই আশ্বাস কার্যকর হয়নি। 2 দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী অতিক্রম করতে না পেরে প্রায় 37,000 টন সার বোঝাই বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমির শাহের একটি বন্দরের কাছে অবস্থান করছে। জাহাজটির নিরাপদ গমন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মাহমুদুল মালিক। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান কেন বাংলাদেশের জাহাজকে বাধা দিচ্ছে? ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানে হামলার ঘটনা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি শোক প্রকাশ করা হয়। কিন্তু কূটনৈতিক মহলের মতে এই পদক্ষেপ দেরিতে নেওয়ায় ততটা ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী নিজেও এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট নয়। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী জনমতের উদাহরণ টেনে বাংলাদেশকেও আরও সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। এদিকে একই সঙ্গে আশ্বাস দিচ্ছে ইরান। ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, পারস্য উপসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করাই গুরুত্বপূর্ণ রুটে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা ইরানের অগ্রাধিকার। প্রসঙ্গত, বাংলা জয়যাত্রা গত 26শে জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে বিভিন্ন বন্দরে পণ্য সরবরাহ করে। পরে 26শে ফেব্রুয়ারি কাতারের একটি বন্দর থেকে প্রায় 39,000 মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে দুবাই জেবেল আলী বন্দরে যায় জাহাজটি। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই বন্দরের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যা জাহাজটির নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয়। এরপর আরব আমির শাহের কোস্টগার্ডের পরামর্শে জাহাজটি গভীর সমুদ্রে অবস্থান নেয়। পরবর্তীতে 8ই এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি কার্যকর হলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালী অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলার জয়যাত্রা।
কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেটি সফল হয়নি। পরে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে জাহাজটি প্রণালীর 20 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছলে ইরানি নৌবাহিনী সেটিকে ফিরে যেতে নির্দেশ দেয়। এতে করে স্পষ্ট হয় যে আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে ফারাক রয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ পারাপার নিয়ে আশ্বাস ও বাধার এই দ্বৈত পরিস্থিতি মূলত কূটনৈতিক টানাপোড়েন, আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তাজনিত হিসেব নিকেশের ফল। পরিস্থিতি স্বাভাবিক করতে এখন কূটনৈতিক সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে ছাত্র নেতাদের প্রতি কি অবস্থান নেবে তারেক রহমানের সরকার? ইউনূস সরকারের আমলে ঢালাও আশকারা পেয়েছিলেন ছাত্রনেতা সার্জিস আলম সহ একাধিক ছাত্রনেতা। সেই সময় নির্বিচারে পুলিশ হত্যাও হয়েছিল। পরবর্তীতে তারেক রহমানের সরকার আসে বাংলাদেশে, কিন্তু তার জমানায় কি অবস্থান নেওয়া হবে ছাত্র সমাজের প্রতি? সূত্রের খবর, গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার চান তারেক রহমান। এই নিয়ে বিভিন্ন হামলা সংক্রান্ত ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। সে সময় 44 জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে। যে হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের দাবি করা হয় বাংলাদেশের পুলিশের সদর দফতর থেকে। ওই সময় ঠিক কতজন পুলিশ কর্মী নিহত হন এ নিয়ে পুলিশের কাছে যথাযথ তথ্য নেই। এর অন্যতম কারণ, জুলাই গণ অভ্যুত্থানে ঠিক কতজন পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল তার সঠিক হিসেব নেই। অনেকের মতে এই সংখ্যাটা হাজারেরও বেশি। এই সময় এক পুলিশ কর্মীকে খুন করার পর তার দেহ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যে ঘটনা দেখে শিউরে উঠেছিলেন বাংলাদেশের আমজনতা। এখানেই শেষ নয়, বীরত্ব দেখানোর নাম করে বাংলাদেশের প্রায় সব থানাতেই হামলা চালানো হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন পুলিশ ফাঁড়ি। এনায়েতপুর থানায় আন্দোলনকারীরা ঢুকে 15 জন পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুন করেছিল। 2024 অক্টোবরে ইউনূস সরকার অধ্যাদেশ আনে যাতে দেশ জুড়ে এই পুলিশ হত্যা সুকৌশলে এড়িয়ে যাওয়া যায়। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলো তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। অনেকেরই প্রশ্ন, বিএনপি সরকার ক্ষমতায় তো এসেছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের নাম করে এই নির্বিচারে পুলিশ হত্যা তদন্ত কি হবে? নাকি সার্জিস আলমের মতো ছাত্রনেতারা গা বাঁচিয়ে সরে যাবেন? এর আগে তারেক রহমানের সরকারকে কার্যত হুমকি দিয়ে সার্জিস আলমের পোস্ট ছিল আওয়ামী লীগের থেকেও পরিস্থিতি খারাপ হবে। তার মানে কি, বিএনপি সরকার যদি জুলাই যোদ্ধাদের পুলিশ হত্যা কুকীর্তির সামনে আনে, তবে আওয়ামী লীগের মতো বিএনপি সরকারকে উৎখাত করা হবে? একসময় হিন্দু হত্যা, পুলিশ খুনের মতো নারকীয় অপরাধ ঘটেছে বাংলাদেশে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে 44 জন পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকায় প্রকাশ করে পুলিশ সদর দফতর। তারপরও গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ করে তালিকার বাইরে কোনো পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটলে প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছিলেন, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্টের শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। বলা হয়েছে, গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দফতর প্রকাশ করেছে। পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হন তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। প্রধান উপদেষ্টা প্রেস উইং আরও জানায়, যদি কেউ দাবি করেন যে গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ সদস্য নিহত হয়েছেন, সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। সব মিলিয়ে তারিখে বিএনপি সরকার পুলিশ হত্যার তদন্ত হাতে নেয় কিনা সেটাই এখন দেখার। কলকাতায় কি অফিস রয়েছে আওয়ামী লীগের? বছর কয়েক আগে এমনই এক খবরের শোরগোল শুরু হয়। তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলাদেশে পালাবদলের পর ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধানমন্ত্রী হন মোহাম্মদ ইউনূস। তৎকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেয়। এরপরেই কলকাতার এক বাণিজ্যিক বহুতলে দেখা গিয়েছে আওয়ামী লীগের কিছু নেতাদের। প্রশ্ন, তারা কি পড়শি রাজ্যের ব্যস্ততম শহর কলকাতার কার্যালয় খুলেছিলেন? কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যেত না যে এটি আওয়ামী লীগের অফিস। ছিল না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর কোনো ছবি, দলীয় পতাকাও ছিল না। অর্থাৎ দলের কর্মীরা এমনভাবে কার্যালয়কে সাজানো যাতে বোঝা না যায় সেটি আওয়ামী লীগের কার্যালয়। একটি কথা বলাই যায় যে আওয়ামী লীগের কার্যালয়ে কাজ হতো গোপনে। এ বিষয়ে একজন আওয়ামী লীগ নেতা জানান, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি সচেতনভাবে। আমরা চাইনি যে এই পরিচিতি প্রকাশ পাক। এমনকি একটা দলীয় দফতরে যেসব কাগজপত্র থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা, সাক্ষাৎ, বৈঠকের জন্য একটা ঘর দরকার ছিল, যা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসে বলি, কিন্তু আসলে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে
যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবে আমরা ব্যবহার করি। 30 থেকে 35 জনের বৈঠক এই দফতরেই হয়ে যায়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে শতাধিক নেতা কর্মী হাজির হওয়া কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হয়। 5ই আগস্ট পতনের পর আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতা বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে থাকছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও একসময় ভারতে থেকেছেন। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, গত 1 বছর ধরে ক্যাম্পাস খুব মিস করি। দেশে থাকলেও যে গত 1 বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়। হাজার হাজার ছাত্রলীগের কর্মী সমর্থক তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছেন না 1 বছর ধরে। তাদের ক্লাস করতে দেওয়া হতো না, তারা পরীক্ষা দিতে পারেন না, পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এদের সবার শিক্ষার মান শেষ করে দেওয়া হয়েছে। এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয়, আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা ঘটছে। কলকাতায় পার্টি অফিস তৈরি করে কিভাবে খরচা সামলেছে আওয়ামী লীগের নেতৃত্ব। এক নেতা জানিয়েছিলেন, সাংগঠনিকভাবে অগাস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে আওয়ামী লীগের পাশে এগিয়ে আসছেন, অনেকে অর্থ সাহায্য করছেন। সম্প্রতি আওয়ামী লীগের প্রত্যাবর্তনে খবর ছড়াচ্ছে বাংলাদেশে, তার মধ্যেও বছর কয়েক আগের খবরে ফের কি গুঞ্জন?